বন্ধুরা ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য আপকামিং তোমাদের যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আসছে সেই মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের জন্য পলিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে এসেছি। তোমাদের জন্য আমি প্রতি কটা বিষয়ের মিসলেনিয়াস প্রিলিমসের কোশ্চেন আমি নিয়ে আসবো ধাপে ধাপে। মিসলেনিয়াস 1996 সাল থেকে 2019 সাল অবধি যত প্রিলিমসের কোশ্চেন আছে তোমাদের জন্য আমি নিয়ে আসবো। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে খুবই উপকারে আসবে। আর আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, পারলে শেয়ার করো। কারণ তোমাদের একটা লাইক, একটা শেয়ার ও একটা সাবস্ক্রাইব আমাকে পরের ভিডিওটা করতে অনেক বেশি আগ্রহী করে তোলে। তো চলো বন্ধুরা, বেশি কথাটা বলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সংসদের কোন কক্ষের প্রিজাইডিং অফিসার সংসদের সদস্য নন? এই কোশ্চেনটা কোন সালে এসেছিল? মিসলেনিয়াস 1996 সালে। সংসদের কোন কক্ষের প্রিজাইডিং অফিসার সংসদের সদস্য নন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লোকসভা, অপশান 2 রাজ্যসভা, অপশান 3 বিধানসভা, অপশান 4 বিধান পরিষদ। সঠিক উত্তর কী হবে? রাজ্যসভা। তাহলে রাজ্যসভার যে প্রিজাইডিং অফিসার সে কিন্তু রাজ্যসভার কোনো সদস্য নন, সংসদের কোনো সদস্য নন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কটি তফসিল রয়েছে? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 12, অপশান 2 8, অপশান 3 9, অপশান 4 6। সঠিক উত্তর কী হবে? 12টি। তাহলে আমাদের ভারতীয় সংবিধানে কটা তফসিল বা শিডিউল রয়েছে? 12টি। এই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ নোট দেখো। যদি তোমাদের প্রশ্ন আসে যে প্রথমে কটি তফসিল ছিল, তখন সঠিক উত্তর হবে 8টি। আচ্ছা, 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীতে মানে ফার্স্ট অ্যামেন্ডমেন্টে নবম তফসিলটি যুক্ত হয়। তাহলে নবম তফসিলটি কত সালে যুক্ত হয়? এই কোশ্চেনটা আসতে পারে। কত সালে যুক্ত হয়? 1951 সালে। নবম তফসিলটি কী সংক্রান্ত? ভূমি সংস্কার সংক্রান্ত। ঠিক আছে। 52তম সংবিধান সংশোধনীতে 1995 সালে দশম তফসিলটি যুক্ত হয়। দশম তফসিলটি কত সালে যুক্ত হচ্ছে যদি আসে কী হবে? 1985 সালে। কততম অ্যামেন্ডমেন্ট দ্বারা? 52তম সংবিধান সংশোধনী দ্বারা। আর এটি কি সংক্রান্ত? এটি দলত্বক বিরোধী আইন সংক্রান্ত, অ্যান্টি ডিফেকশন ল। আর 73তম সংবিধান সংশোধনীতে 1992 সালে একাদশ তফসিলটি যুক্ত হয়। এটি কি সংক্রান্ত? পঞ্চায়েত সংক্রান্ত। দেখো, এই যে একাদশ তফসিল, দশম তফসিল কি নবম তফসিল, এখানে কিন্তু এই ভূমি সংস্কার সংক্রান্ত ছাড়া, দলত্যাগ বিরোধী সংক্রান্ত ছাড়া বা পঞ্চায়েত সংক্রান্ত ছাড়াও অনেক বিষয় কিন্তু যুক্ত হয়েছে। কিন্তু আমাদের এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। আমাদের দেখতে হবে যে কী প্রশ্ন আসে। তাহলে আমাদের সেই ততটুকুই পড়তে হবে যে প্রশ্নগুলো ওই চ্যাপ্টার থেকে আসে, সেইগুলোই আমাদের পড়তে হবে। তাই তোমার তো যতটুকু দরকার আমি ঠিক ততটুকু দিয়েছি। কিন্তু এইগুলো ছাড়াও আরও অনেক বিষয় কিন্তু যুক্ত হয়, তফসিলে যুক্ত হয়েছে। কিন্তু প্রশ্ন কিন্তু এগুলোই আসে যে 1951 সালে প্রথম সংবিধান সংশোধনীতে নবম তফসিলটি যুক্ত হয়, ওটি কী সংস্কার সংক্রান্ত? তখন হবে ভূমি সংস্কার সংক্রান্ত। দ্বিতীয়টা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন সংক্রান্ত, খুবই গুরুত্বপূর্ণ। আর তৃতীয়টা হচ্ছে পঞ্চম সংক্রান্ত। আর চতুর্থ মানে আমাদের যে 12তম তফসিল, এটা কত সালে অ্যাড হয়েছে? 1992 সালে। কততম সংবিধান সংশোধনী দ্বারা? 74তম সংশোধনী দ্বারা। আর এটা কি সংক্রান্ত? এটা হচ্ছে পৌরসভা সংক্রান্ত। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পারলে ভালো করে এই নোটগুলো দেখে নিও। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের দ্বারা এবং কোন বছর সিকিমকে একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 32তম সংশোধন, অপশান 2 35তম সংশোধন 1975 সাল, অপশান 3 36তম সংশোধন 1975 সাল, অপশান 4 37তম সংশোধন 1975 সাল। তাহলে সঠিক উত্তর কী হবে? 36তম সংশোধন 1975 সাল। তার মানে 36 অ্যামেন্ডমেন্ট 1975 সালে সিকিমকে একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। এই সম্বন্ধে একটা নোট দেখে নাও। 1974 সালে 35তম সংশোধন দ্বারা সিকিমের সংরক্ষিত রাজ্যের মর্যাদা বাতিল করে সহযোগী রাজ্য বা অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা দান করা হয়। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে যে সিকিমকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কত সালে দেওয়া হয়, তখন হবে 1975 সালে। কততম সংশোধন দ্বারা সিকিমকে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল, তখন হবে 36তম সংশোধন দ্বারা। আর যদি আসে যে কোন সংশোধন দ্বারা সিকিমের সংরক্ষিত রাজ্যের মর্যাদা বাতিল করে সহযোগী রাজ্য বা অ্যাসোসিয়েট স্টেটের মর্যাদা দান করা হয়, তখন হবে 35তম সংশোধন দ্বারা। কত সালে? 1974 সালে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো করে মনে রাখার চেষ্টা করো। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 GS ধিলন, অপশান 2 হুকুম সিং, অপশান 3 অনন্ত সায়নাম আয়াঙ্গার, অপশান 4 GV মাভালাঙ্কার। তাহলে সঠিক উত্তর কী হবে? GV মাভালাঙ্কার।
এই সম্বন্ধে কিছু নোট দেখে নাও। লোকসভার প্রথম তাহলে স্পিকার কে? জি.ভি. মাভলঙ্কার, গণেশ বাসুদেব মাভলঙ্কার। আচ্ছা, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিল? মীরা কুমার। তার সময়কাল কি ছিল? 2009 থেকে 2014। আচ্ছা, লোকসভায় যদি আসে একমাত্র বাঙালি স্পিকার কে, তখন হবে সোমনাথ চ্যাটার্জি। তার কার্যকাল কি ছিল? 2004 থেকে 2009। আর বর্তমান স্পিকার কে? ওম বিড়লা, 2019 থেকে বর্তমান। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম ধারায় জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? মিসলেনিয়াস 1996। অপশান 1 356 ধারা, অপশান 2 370 ধারা, অপশান 3 368 নম্বর ধারা, অপশান 4 352 ধারা। সঠিক উত্তর কী হবে? 370 নম্বর ধারা। তাহলে জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস ছিল সেটা কত নম্বর ধারায় ছিল? 370 নম্বর ধারায়। এই সম্বন্ধে নোট দেখো, কত সালে এই মর্যাদা বাতিল হয়ে গেছে? জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস 2019 সালে এই বিশেষ মর্যাদা বা স্পেশাল স্ট্যাটাস বাতিল হয়ে গেছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যসভা বিলুপ্ত হয় নিম্নের অপশানগুলো দেখে নেওয়া যাক। মিসলেনিয়াস 1996, 5 বছর অন্তর, অপশান 2 2 বছর অন্তর, অপশান 3 বছর অন্তর, অপশান 4 কোনো দিন নয়। মানে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যসভা কত বছর অন্তর বিলুপ্ত হয়? তাহলে সঠিক উত্তর কী হবে? কোনো দিন নয়। আমরা জানি রাজ্যসভা একটি স্থায়ী সভা, সেটাকে ভেঙে দেওয়া যায় না। এই সম্বন্ধে কিছু নোট দেখে নাও। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, কত নম্বর ধারায় রাজ্যসভা আমরা জানতে পারি? 83 1 নম্বর ধারায় এটা আমরা জানতে পারি যে রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না, এটা একটা স্থায়ী কক্ষ। রাজ্যসভার প্রত্যেক সদস্যের মেয়াদ কত বছর? 6 বছর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইটা ছাত্ররা খুব কনফিউজ হয়। কারণ রাজ্যসভা যদি আসে যে কত বছর অন্তর বিলুপ্ত করা যায়, কখনোই বিলুপ্ত করা যায় না, কারণ ওটা একটা স্থায়ী কক্ষ। আর রাজ্যসভার প্রত্যেক সদস্যর মেয়াদ কত? তখন কিন্তু 6 বছর। আর প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য কিন্তু অবসর গ্রহণ করে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো করে মনে রাখার চেষ্টা করো। পরের প্রশ্ন, পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের সভাপতি কে? পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের সভাপতি কে? মিসলেনিয়াস 1996। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাষ্ট্রপতি, অপশান 2 প্রধানমন্ত্রী, অপশান 3 উপরাষ্ট্রপতি, অপশান 4 অর্থমন্ত্রী। সঠিক উত্তর কী হবে? প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশনের সভাপতি কে? প্রধানমন্ত্রী। এই সম্বন্ধে কিছু নোট দেখে নেওয়া যাক। 1950 সালের 15ই মার্চ পরিকল্পনা কমিশন গঠিত হয়। আর তোমরা সকলেই জানো বর্তমানে পরিকল্পনা কমিশন উঠে গেছে, তার বদলে 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ গঠন করা হয়েছে এবং নীতি আয়োগেরও সভাপতি কিন্তু সবসময় প্রধানমন্ত্রী হয়। বর্তমানে নীতি আয়োগের সভাপতি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর মোদী। পরের প্রশ্ন, কেন্দ্রের রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? মিসলেনিয়াস 1996। অপশনগুলো দেখে নেওয়া যাক। বাহ্যিক জরুরি অবস্থার সময়, এক্সটার্নাল এমার্জেন্সির সময়, আভ্যন্তরীণ জরুরি অবস্থার সময়, ইন্টারনাল এমার্জেন্সির সময়, উভয় সময় বা কখনোই নয়। সঠিক উত্তর কী হবে? উভয় সময়। তাহলে কেন্দ্রের রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বাহ্যিক জরুরি অবস্থা এবং আভ্যন্তরীণ জরুরি অবস্থা দুরকম সময়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বোম্বে, অপশান 2 কলকাতা, অপশান 3 নিউ দিল্লি, অপশান 4 মাদ্রাস। সঠিক উত্তর কী হবে? নিউ দিল্লি। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। 1946 সালের 9 ডিসেম্বর নিউ দিল্লিতে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। তাহলে গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? নিউ দিল্লিতে। কত সালে? 1996 সালে। কত তারিখে? 9 ডিসেম্বর। গণপরিষদের প্রথম সভাপতি যদি আসে, তিনি কে ছিলেন? ডক্টর শচীন্দ্রানন্দ সিনহা। তিনি কিন্তু অস্থায়ী সভাপতি ছিলেন। আর প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই শচীন্দ্রানন্দ সিনহা 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর অবধি সভাপতি ছিলেন। 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার কার্যভার গ্রহণ করেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখার চেষ্টা করো। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সরি বন্ধুরা, আমার অপশানগুলো সাজাতে উল্টোপাল্টা হয়ে গেছে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। প্রস্তাবনা সংশোধন করা যেতে পারে? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 363 নম্বর ধারা, অপশান 2 259 নম্বর ধারা, অপশান 3 158 নম্বর ধারা, অপশান 4 368 নম্বর ধারা। মানে প্রিএমবেলকে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে কত নম্বর ধারায়? তাহলে সঠিক উত্তর কী হবে? 368 নম্বর ধারায়। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক মানে সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ, সেকুলার, অখণ্ডতা, ইন্টিগ্রিটি এই 3টি শব্দ যুক্ত হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু পরীক্ষায় রিপিট হয়। এই প্রশ্নটা মিসলেনিয়াস 1997 এসেছিল। খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কে পদচ্যুত করতে পারে? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 প্রধানমন্ত্রী, অপশান 2 প্রধান বিচারপতি, অপশান 3 সংসদ, অপশান 4 লোকসভা। সঠিক উত্তর কী হবে? সংসদ। তাহলে ভারতের রাষ্ট্রপতিকে কে পদচ্যুত করতে পারে? সংসদ। আচ্ছা, রাষ্ট্রপতিকে পদচ্যুত করার পদ্ধতিকে কী বলে? বাংলায় বলে অভিশংসন, ইংলিশে বলে ইমপিচমেন্ট। এটা কত নম্বর ধারাতে আছে? 61 নম্বর ধারাতে আছে। আর রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন আগে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন?
অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 21 বছর, অপশান 2 25 বছর, অপশান 3 35 বছর, অপশান 4 30 বছর। সঠিক উত্তরটি কী হবে? 25 বছর। তাহলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? 25 বছর। প্রধানমন্ত্রী সম্বন্ধে আমাদের জানতে 74 থেকে 78 নম্বর ধারাটা দেখতে হবে। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সংসদের কোন কক্ষের প্রিসাইডিং অফিসার সেই কক্ষের সদস্য নন? মিসলেনিয়াস 1997। এই কোশ্চেনটা প্রথমেও ছিল, এখনও এসছে, রিপিট হয়ে গেছে। আসল কথা 96তেও এসেছিলো, 97তেও এসেছিলো, তাই কোশ্চেনটা আমি ভুলবশত রিপিট করে ফেলেছি। আগামী যখন আমি কোশ্চেনগুলো সেট করবো, যে কোশ্চেনগুলো রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি আর নিয়ে আসবো না। তা এটা নিয়ে আসার পিছনে একটা কারণ আছে, সেটা তোমরা দেখো। অপশানগুলো দেখে নেওয়া যাক। সংসদের কোন কক্ষের প্রিসাইডিং অফিসার সেই কক্ষের সদস্য নন? অপশান 1 লোকসভা, অপশান 2 রাজ্যসভা, অপশান 3 বিধান সভা, অপশান 4 বিধান পরিষদ। সঠিক উত্তর কী হবে? রাজ্যসভা। এই সম্বন্ধে নোট দেখো। তাহলে আমাদের রাজ্যসভার যে প্রিসাইডিং অফিসার তিনি কিন্তু কোনো কক্ষের সদস্য নন। এবার লোকসভার প্রিসাইডিং অফিসার কে? এই কোশ্চেনটা কিন্তু আসে। লোকসভার প্রিসাইডিং অফিসার কে? লোকসভার প্রিসাইডিং অফিসার হলো লোকসভার স্পিকার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোকসভার প্রিসাইডিং অফিসার হলো লোকসভার স্পিকার। পরের প্রশ্ন। ভারতের সংবিধান অনুসারে অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়ারি পাওয়ার কে ভোগ করে? অপশানগুলো দেখে নেওয়া যাক। এখানে একটু স্পেলিংটা ভুল হয়েছে বন্ধুরা, তার জন্য ক্ষমা প্রার্থী আমি। অপশান 1 রাষ্ট্রপতি, অপশান 2 প্রধানমন্ত্রী, অপশান 3 সংসদ, অপশান 4 রাজ্য। সঠিক উত্তর কী হবে? সংসদ। কত নম্বর ধারা? 248 নম্বর ধারা। তাহলে ভারতীয় সংবিধান অনুসারে অবশিষ্ট ক্ষমতা কে ভোগ করে? সংসদ। কত নম্বর ধারা থেকে জানতে পারি এটা আমরা? 248 নম্বর ধারা থেকে আমরা এটা জানতে পারি। এটা কত সালে এসেছিল? মিসলেনিয়াস 1997 সালে এসেছিল। পরের প্রশ্ন। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করে? মিসলেনিয়াস 1996। লোকসভার স্পিকার, অপশান 2 প্রধানমন্ত্রী, অপশান 3 প্রধান বিচারপতি, অপশান 4 ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভার। সঠিক উত্তর কী হবে? প্রধান বিচারপতি। তাহলে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করে? সঠিক উত্তর হবে প্রধান বিচারপতি। কত নম্বর ধারা? 65 নম্বর ধারা। এই কোশ্চেনটা কত সালে এসেছিল? এটা আমার 96 ভুল লেখা হয়েছে, এটা এসেছিল মিসলেনিয়াস 1997 সালে। পরের প্রশ্ন। 44তম সংশোধনের মাধ্যমে কোন মৌলিক অধিকারটি বাদ গেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সম্পত্তির অধিকার, অপশান 2 ধর্ম পালনের অধিকার, অপশান 3 শোষণের অধিকার, অপশান 4 শিক্ষার অধিকার। সঠিক উত্তর কী হবে? সম্পত্তির অধিকার। তাহলে 44তম সংশোধনের মাধ্যমে কোন মৌলিক অধিকারটি বাদ গেছে? মিসলেনিয়াস 1997 সালের প্রশ্ন। সম্পত্তির অধিকারটি মৌলিক অধিকার থেকে বাদ গেছে 44তম সংশোধনের মাধ্যমে। এই সম্বন্ধে নোট দেখে নেওয়া যাক। তাহলে এই আগে সম্পত্তির অধিকার এটা মৌলিক কত নম্বর ধারায় ছিল? 31 নম্বর ধারা। এটা 44তম সংশোধনের মাধ্যমে 31 নম্বর ধারাটা বাদ গেছে। বর্তমানে সম্পত্তির অধিকার এটি সাধারণ অধিকার। এটা কত নম্বর ধারাতে আছে? 300 নম্বর ধারাতে আছে। কত নম্বর অধ্যায় আছে? পার্ট 12 বা দ্বাদশ অধ্যায়ে আছে। আর 44তম সংশোধন যদি আছে কত সালে হয়েছিল? তখন হবে 1978 সালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতি কটা পয়েন্ট তোমরা খুব ভালো করে দেখে নিও। পরের প্রশ্ন। ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র বলতে কী বোঝায়? ধর্মনিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র বলতে কী বোঝায়? মিসলেনিয়াস 1997 মানে মিসলেনিয়াস 1997 সালের প্রশ্ন। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাষ্ট্রের একটি নির্দিষ্ট ধর্ম থাকবে। রাষ্ট্র ধর্ম বিরোধী। রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত্ব থাকবে না। রাষ্ট্র ধর্মহীন। তাহলে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝায়? সঠিক উত্তর কী হবে? রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত্ব থাকবে না। পরের প্রশ্ন। রাষ্ট্রপতি লোকসভায় 2জন সদস্য মনোনীত করতে পারেন। মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। যে রাষ্ট্রপতি যে লোকসভায় 2জন সদস্য মনোনীত করেন, কোথা থেকে করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। তারা ভারতীয় সদস্য, অপশান 2 মুসলিম, অপশান 3 অনগ্রসর শ্রেণী, অপশান 4 বিজ্ঞানী। সঠিক উত্তর কী হবে? ভারতীয় সদস্য, ভারতীয় সদস্য মানে অ্যাংলো ইন্ডিয়ান। তাহলে এটা কত নম্বর ধারায় আছে? 331 নম্বর ধারায় আছে। রাষ্ট্রপতি লোকসভায় 2জন সদস্য মনোনীত করতে পারেন, তারা অ্যাংলো ইন্ডিয়ান হবে বা ভারতীয় সদস্য হবে। পরের প্রশ্ন। ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল কততম সংশোধন দ্বারা? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 24তম সংশোধন, অপশান 2 42তম সংশোধন, অপশান 3 44তম সংশোধন, অপশান 4 কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? 42তম সংশোধন। 1976 সালে যে 42তম সংশোধন হয়েছিল সেই সংশোধন দ্বারা আমাদের যে প্রিএম্বেল বা প্রস্তাবনা সংশোধিত হয়েছিল। এই কোশ্চেনটা একটু আগেও আমরা ডিসকাস করেছি। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। লোকসভার প্রধান নেতাকে? মিসলেনিয়াস 1997। অপশান 1 প্রধানমন্ত্রী, অপশান 2 স্পিকার, অপশান 3 রাষ্ট্রপতি, অপশান 4 উপরাষ্ট্রপতি। সঠিক উত্তর কী হবে? প্রধানমন্ত্রী। তাই লোকসভার প্রধান নেতাকে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন। রাজ্যের গভর্নরের অবসরের বয়সসীমা কত?
রাজ্যের গভর্নরের অবসরের বয়সসীমা কত, মানে আমাদের রাজ্যের যে রাজ্যপাল থাকে তাদের অবসরের বয়সসীমা কত? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 60, অপশান 2 62, অপশান 3 65, অপশান 4 কোনো বয়সসীমা নেই। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কোনো বয়সসীমা নেই। কোনো বয়সসীমা নেই। আমার রাজ্যপাল সম্বন্ধে কোথা থেকে জানতে পারি? 153 থেকে 164 নম্বর ধারার মধ্যে রাজ্যপাল সম্বন্ধে আমরা জানতে পারি। এই সময় তোমাদের একটা নোট দিয়ে রাখি যে রাজ্যপালের যদি বলে যে রাজ্যপালের অবসরের বয়সসীমা কত, রাজ্যপালের অবসরের কোনো বয়সসীমা নেই, মানে যে কোনো বয়সেই রাজ্যপাল অবসর নিতে পারেন। আচ্ছা, রাজ্যপালের যদি তুমি পদপ্রার্থী হও তখন ন্যূনতম তোমার কত বছর বয়স হওয়া প্রয়োজন? তখন হবে 35 বছর, মানে তোমাকে রাজ্যপাল পদপ্রার্থী হওয়ার জন্য ন্যূনতম 35 বছর বয়স হওয়া প্রয়োজন। পরের প্রশ্ন, সংসদের সদস্য না হয়েও কে সংসদের কার্যাবলীতে অংশ নিতে পারে? মানে সংসদের সদস্য না হয়েও কে সংসদের কার্যাবলীতে অংশ নিতে পারে? মিসলেনিয়াস 1997, মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 উপরাষ্ট্রপতি, অপশান 2 সলিসিটর জেনারেল, অপশান 3 অ্যাটর্নি জেনারেল, অপশান 4 প্রধান বিচারপতি। সঠিক উত্তর কী হবে? অ্যাটর্নি জেনারেল। কত নম্বর ধারায় আছে অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে আমরা জানতে পারি? 76 নম্বর ধারায় আমরা অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে জানতে পারি। তাহলে তিনি সদস্য না হয়েও কিন্তু সংসদের কার্যাবলীতে অংশ নিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা কে নির্ণয় করে? মিসলেনিয়াস 1997, এটা কিন্তু 96 হবে না, এটা 1997 হবে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 লোকসভার স্পিকার, অপশান 2 রাষ্ট্রপতি, অপশান 3 প্রধানমন্ত্রী, অপশান 4 প্রধান বিচারপতি। সঠিক উত্তর কী হবে? লোকসভার স্পিকার। তাহলে কোনো বিল অর্থ বিল কিনা কে নির্ণয় করে? লোকসভার স্পিকার। অর্থ বিল সম্বন্ধে আমরা কততম আর্টিকেলে জানতে পারি? 110তম আর্টিকেলে জানতে পারি। এটা আমার লেখা হয়নি, তোমরা দেখে নিও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে? মিসলেনিয়াস 1997, এটা আমার লেখা হয়নি, সরি বন্ধুরা। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাজ্য আইনসভা, অপশান 2 লোকসভা, অপশান 3 রাষ্ট্রপতি, অপশান 4 প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকে? রাষ্ট্রপতির কাছে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির পদ সর্বাধিক কতদিন শূন্য রাখা যায়? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 90 দিন, অপশান 2 6 মাস, অপশান 3 1 বছর, অপশান 4 2 মাস। সঠিক উত্তর কী হবে? 6 মাস। রাষ্ট্রপতির পদ সর্বাধিক কতদিন শূন্য রাখা যায়? 6 মাস। এটা আমরা কততম আর্টিকেল থেকে জানতে পারি? 62 নম্বর ধারা থেকে আমরা জানতে পারি। 62 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 10 জন, অপশান 2 20 জন, অপশান 3 15 জন, অপশান 4 12 জন। সঠিক উত্তর কী হবে? 12 জন। রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? 12 জন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, মৌলিক অধিকার বাতিল হতে পারে নিম্নের কোন পরিস্থিতিতে? না, আমাদের যে ফান্ডামেন্টাল রাইট সেটা বাতিল হতে পারে নিম্নের কোন পরিস্থিতিতে? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 সাধারণ নির্বাচন, অপশান 2 জাতীয় জরুরি অবস্থা, অপশান 3 সব রকম জরুরি অবস্থা, অপশান 4 উপরোক্ত সব পরিস্থিতিতে। সঠিক উত্তর কী হবে? জাতীয় জরুরি অবস্থার সময়, মানে ন্যাশনাল এমার্জেন্সির সময় মৌলিক অধিকারগুলো বাতিল হতে পারে। অপশানগুলো এই সম্বন্ধে কিছু নোট দেখে নাও। 359 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি মৌলিক অধিকার বাতিল করতে পারে। তাহলে কত নম্বর ধারায় রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার বাতিল করতে পারে? যদি আসে কী হবে? কততম ধারা? 359 নম্বর ধারা। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরের নোটগুলো দেখে নাও। আচ্ছা, 20 ও 21 নম্বর ধারা কিন্তু বাতিল করা যায় না। 44তম সংশোধন দ্বারা এটা ঠিক হয়েছে যে 20 ও 21 নম্বর ধারা কিন্তু বাতিল করা যাবে না। আচ্ছা, আমরা মৌলিক অধিকার সম্বন্ধে জানতে আমরা কোন অধ্যায় বা পার্টে দেখি? পার্ট 3। এটা আমাদের কত থেকে কততম আর্টিকেলের মধ্যে আছে? 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে আছে। আর আমাদের যে মৌলিক অধিকার এটা কোন সংবিধানের অনুকরণে হয়েছে? এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোটগুলো তোমরা খুব ভালো করে দেখে নিও। পরের প্রশ্ন, কল্যাণকামী রাষ্ট্রের ধারণা বা ওয়েলফেয়ার স্টেটের ধারণা আমার লেখা হয়নি, এটা তার জন্য সরি বন্ধুরা। ইংলিশ টার্মগুলো তোমরা মনে দেখে নিও সবসময়, বাংলার পাশাপাশি, যেগুলো খুবই দরকার। ভারতের সংবিধানের কোথায় পাওয়া যায়? কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি ভারতের সংবিধানের কোথায় পাওয়া যায়? কত সালে এসেছিল? মিসলেনিয়াস 1997। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 প্রস্তাবনা, অপশান 2 মৌলিক অধিকার, অপশান 3 নির্দেশমূলক নীতি, অপশান 4 মৌলিক কর্তব্য। সঠিক উত্তর কী হবে? নির্দেশমূলক নীতি।
তাহলে এই কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি আমরা কোথা থেকে জানতে পারি? নির্দেশমূলক নীতি থেকে জানতে পারি। এই সম্বন্ধে কিছু নোট দেখে নাও। এই নির্দেশমূলক নীতি আমরা কততম পার্টে থাকে? পার্ট 4-এ। কত থেকে কততম আর্টিকেলের মধ্যে আছে? 36 থেকে 51 নম্বর ধারায়। এবং ওই নির্দেশমূলক নীতি যদি আসে যে কোন দেশের সংবিধানের অনুকরণে আমাদের ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল, আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে এই নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি পলিটির সেকেন্ড পার্টটা নিয়ে আসছি প্রিভিয়াস ইয়ারের, মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ারের জন্য। চলো বন্ধুরা, ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। গুড বাই বন্ধুরা।